গণতন্ত্রের আসলে মানেটা কি? গণতন্ত্র মানে বাক স্বাধীনতা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? সবার আগে আসলে আমার জানমালের নিরাপত্তাটা চাই। আমি চাই আইনের শাসন বাস্তবায়িত হবে। আমরা চাই জনগণের শান্তি। ব্রহ্মপুত্রের পলিমাখা ময়মনসিংহের পূর্ণভূমিতে আজ আমরা সমবেত হয়েছি 3 প্রজন্মের প্রতিনিধি নিয়ে। শুনবো তাদের অভিজ্ঞতার আলোকে, জানবো নাগরিক অধিকারের সংজ্ঞা। আমি আর দেরি না করে আমি পরিচিত করে দিচ্ছি আমাদের সাথে যেই অতিথিরা রয়েছেন। প্রথমে রয়েছেন জনাব উম্মে ফারহানা, সহযোগী অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে রয়েছে হাবিবা আক্তার পিঙ্কি, সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার এবং নাট্যকর্মী। আমাদের সাথে আরও রয়েছেন একজন দিনমজুর, আমাদের আসর আলী। তো আমরা আর দেরি করব না, আমরা প্রশ্ন তুলব আমাদের অতিথিদের কাছে, যেখানে রয়েছে গণতন্ত্রের ব্যাপারে কথা, রয়েছে নাগরিক অধিকারের কথা। আমি প্রথমেই উম্মে ফারহানা ম্যাম আপনার কাছে চলে যেতে চাই। আমি যদি আপনাকে আসলে জিজ্ঞাসা করতে চাই যে আপনার কাছে গণতন্ত্রের আসলে মানেটা কি? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। তো নাগরিক অধিকারের হিসেবে গণতন্ত্র বলতে আমরা সাধারণত বুঝি যে ভোটাধিকার, যে আপনি সংসদীয় গণতন্ত্র, যেটা যে সংসদে আপনি আপনার জনপ্রতিনিধি পাঠাবেন, সেখানে আপনি নিজে ভোট দিয়ে আপনার প্রতিনিধি ঠিক করতে পারবেন। এটাই বুঝি আমরা গণতন্ত্র বলতে সাধারণভাবে। কিন্তু এছাড়াও গণতন্ত্রের আর অনেকগুলো নিয়ামক আছে বা মানে শর্ত আছে গণতন্ত্র পূরণ করার জন্য। যেমন গণতন্ত্র মানে বাক স্বাধীনতাও, যে আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন। একইভাবে সংসদীয় গণতন্ত্র যখন চলে তখন নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব থাকে অনেক, কিন্তু দায়িত্বের মতো একইভাবে আমাদের কিছু অধিকারও থাকে। নাগরিক হিসেবে আমাদের অনেক কিছু পাওয়ারও কথা রাষ্ট্রের কাছ থেকে, এবং সেটা নিয়েও আমার বলতে পারতে হবে যে আমার শাসক যখন আমাকে যথেষ্ট পরিমাণে যে নাগরিক অধিকারগুলো পূরণ করছে না, তখন আমার এটা বলতে পারতে হবে। যদি আমরা বলতে না পারি তাহলে বুঝতে হবে যে গণতন্ত্র কাজ করছে না। আমিও যেটা বুঝি যে গণতন্ত্র বলতে খুব সাধারণ অর্থে, কোনো সংজ্ঞা ছাড়া আমি যদি বলি, সাধারণ অর্থে আমি বুঝি যে গণতন্ত্র হচ্ছে সেই একটা ব্যবস্থা যেখানে হচ্ছে আমি আমার মতামতের বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করা হয়। অর্থাৎ জনগণ যাকে চাচ্ছে, বেশিরভাগ জনগণ তাদের মতামতের ভিত্তিতে একটা দেশের গঠনতন্ত্র বা সরকার প্রধান নির্বাচিত হচ্ছে বা নির্ধারণ করা হচ্ছে, সেটাই আমরা গণতন্ত্র বুঝি। গণতন্ত্র আমরা সাধারণত মানুষ, গৃহস্থ মানুষ, আমরা সেই রকম বুঝি না। আমরা একটাই বুঝি, গণতন্ত্র যদি আমাদেরকে ভোটের অধিকার দেওয়া হয়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই বললে যদি আমরা পরিচিত করতে পারি বা আমাদেরকে এই অধিকারটুকু সরকার দেয়, এতেই আমরা খুশি, এতেই আমরা ধন্যবাদ। আপনার এই প্রশ্নের সাথে আমি একটু যুক্ত করে দিতে চাই, এই যে আপনার ভোট আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রার্থীকে দিবেন, সেই জিনিসটা নিশ্চিত করার জন্য, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবার জন্য নির্বাচন কমিশনের আসলে কি ধরনের গুরুত্ব থাকা উচিত, পদক্ষেপ থাকা উচিত, কিংবা বর্তমানে আপনার নির্বাচনী এলাকার মধ্যে নির্বাচন কমিশনের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার মতামতটা আসলে কি? আমার মতামত, নির্বাচন কমিশনারে দায়িত্ব দেওয়া হয়েছে ভোটের জন্য। সে যদি ভোটের দায়িত্ব সঠিকভাবে পালন করে, প্রশাসনের ভালো ক্ষমতায় দেয়, প্রশাসনে এগুলি এলাকায় পরিচালনা করে, যাতে বিশৃঙ্খলা না হয়, মারামারি না হয়, যার ভোট যার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে দিবে। একজনের ভোট আরেকজনের চাইবার অধিকার সবার আছে, চাইবে, চাওয়াতে যেন বিশৃঙ্খলা না হয়। যদি বিশৃঙ্খলা হয়, লগে লগে প্রশাসনে এটা দূরত্ব সামলাইবে। এটাই আমরা বুঝি ভালো। এই প্রত্যাশাটা আপনি রাখছেন নির্বাচন কমিশনের কাছে। ওনার কাছ থেকে যেভাবে আসলে আসছিলাম, আপনার কাছেও একই রকমের প্রশ্নটা করতে চাই। আচ্ছা, ইতিমধ্যে নির্বাচন কমিশনের একটা পদক্ষেপ আমরা দেখেছি যে পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন, যে কোনো ধরনের প্লাস্টিকের বা হ্যাঁ এটার আমরা ব্যানার বা ফেস্টুন এইসব ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। এটা খুবই ভালো, কারণ 2026 সালে এসে আসলে আমরা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে, আমরা প্রচারণার জন্য নানা মাধ্যম ব্যবহার করতে পারি। এবং পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আমার যেটা ভাবনা, যে ওনারা আরও বেশি সচেতন হওয়া উচিত। সেটা আপনার ভোট কারচুপি বা ভোট কেনা বেচার একটা বিষয় থাকে, বিশেষ করে মফস্বল এরিয়াগুলোতে পরিবার বড় থাকে, আর্থিকভাবে যারা অসচ্ছল থাকে, তাদের সাথে একটা
কন্ট্রাক্ট করা হয় যে আমি আপনাকে এত টাকা দেবো, আপনি ভোটটা দিবেন। এই বিষয়গুলো মানে না হোক, ভোটটা সুষ্ঠুভাবে হোক, এটা আমরা চাই। এবং আরও কিছু বিষয় থাকে, আপনার প্রত্যেকটা ওয়ার্ডে যে নির্বাচনী কেন্দ্র থাকে যেখানে গিয়ে ভোটাররা ভোট দেয়, সেখানকার নিরাপত্তার জায়গাটুকু আমার মনে হয় যে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা আইনি নিরাপত্তার দায়িত্ব থাকেন এটা আরও বেশি জোরদার করা উচিত। কারণ অনেক ভোটাররাই বিগত বছরগুলোতে আমি দেখেছি যে তারা নিরাপত্তাহীনতায় ভোগে, যে আমি যাব, আমি ভোট দিতে যাব, যদি কেউ আমার উপর আক্রমণ করে আমি এর থেকে ভালো আমি ভোটটা দিব না। তো নির্বাচন কমিশনের দায়িত্ব এই জিনিসটা মানে যার ভোটার যেন ভোট কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোটটা প্রদান করতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করা। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে কোন প্রার্থী মনোনয়ন পাচ্ছে, কে মনোনয়ন পাচ্ছে না, আদৌ কি যোগ্য প্রার্থী মনোনয়ন পাচ্ছেন কিনা, এবং তার যে আয়ের উৎসটা, একজন সাধারণ শিক্ষক তিনি মনোনয়ন পাচ্ছেন কিন্তু তার আয় আমরা দেখছি যে 50 কোটি টাকা, উনি এত কোটি টাকার মালিক আসলে কিভাবে হলেন। তো এই বৈধতা অবৈধতার বিষয়গুলো আমার মনে হয় নির্বাচন কমিশন যদি মাথায় রাখেন বা স্বচ্ছতা মানে নাগরিকদের কাছে যদি এই বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরেন, আমার মনে হয় যে আরও পরিবেশ বান্ধব একটা নির্বাচন আমরা আশা করতে পারি। ম্যামের কাছে যাচ্ছি আমরা। পিঙ্কি আসলে স্বচ্ছতার ব্যাপারটা আসলে বলছিল। তো আপনার জায়গা থেকে যে নির্বাচন কমিশন তার প্রস্তুতির জায়গাতে আরও কী কী পদক্ষেপ আসলে নিতে পারতো, যেটার মাধ্যমে হয়তো বা আমরা আশা করতে পারি নির্বাচন আরও বেশি সুষ্ঠু হবে, আমাদের প্রত্যাশামতো হবে, সেটা আপনি মনে করছেন? আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়াটা খুব জরুরি। হ্যাঁ, যে প্রশাসন ঝুঁকে আছে বিশেষ কোনো দলের দিকে, হ্যাঁ নির্বাচন কমিশনও সেই দলের দিকে ঝুঁকে গেল। একজন স্বতন্ত্র প্রার্থী যতজনের সিগনেচার সহ মনোনয়নপত্র জমা দেওয়ার দরকার ততজনের বা তার থেকে বেশি মানুষের স্বাক্ষর জোগাড় করলেন, তারপরেও তার মনোনয়ন বাতিল হয়ে গেল। তো কেন হল, মানে এই জিনিসগুলো কেন হচ্ছে? এই যে দুর্নীতির যে প্রশ্নটা আসে যে নির্বাচন কমিশনে কেউ দুর্নীতি করছে কি করছে না, এটা আমরা আসলে কীভাবে শিওর হব? কারণ গত অনেক বছর ধরে আমরা দুর্নীতি দেখেছি। গত কয়েক টার্মে কিন্তু একটা দামি নির্বাচন হয়েছে, আমি কিন্তু ভোট দিই নাই। আমি সেই 2008-এ ভোট দিয়েছিলাম, এরপরে কিন্তু আর ভোট দিই নাই, কারণ হচ্ছে না ভালো মতো নির্বাচন। আমরা জানতাম যে নিরপেক্ষ নির্বাচন হবে না, এই জন্য আমরা দিইনি ভোট। কিন্তু নিরপেক্ষ হওয়াটা, বিশেষ কোনো প্রার্থীর প্রতি বায়াস না থাকা, আর বাকিগুলো তো পিঙ্কি বললই। এরকমটা আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন আসলে হোক। আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে বর্তমানে আলোচনা চলছে গণভোট নিয়ে, গণভোট আসলে হতে যাচ্ছে। তো সেইটা নিয়ে আসলে আপনি কতটুকু আসলে জানেন, কিংবা কি মনে করছেন যে গণভোট কি আসলে কার্যকর হবে? আচ্ছা, গণভোট কার্যকর করাটা আসলে একটু ঝামেলার আমাদের মতন দেশে। এই দেশে ধরেন আমার মনে আছে গণভোট একবার হয়েছিল, আমরা যখন ক্লাস 3-4-এ পড়ি মনে হয়। তো এখন গণভোট নেওয়ার জন্য আপনার তো ওই ভোটারদেরকে বুঝাতে হবে যে আসলে আপনি কি সিদ্ধান্ত নেওয়ার জন্য গণভোট নিচ্ছেন। তো এটা কি বাংলাদেশের মতন যেখানে অনেক ভোটাররা আছে মানে অতটা শিক্ষিত না, অতটা বোঝেন না, তাদের ক্ষেত্রে কার্যকর হবে কিনা এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। আমি সেই বিষয়টাই পিঙ্কির কাছ থেকে জানতে চাই যে গণভোট নিয়ে আসলে আপনি কতটুকু অবগত রয়েছেন, কিংবা কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, অবগতর বিষয়টা যদি বলি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তো গণভোট বা হচ্ছে একজন নাগরিক হিসেবে, শিক্ষার্থী হিসেবে গণভোট সম্পর্কে আমি জানি। কিন্তু যে আপনি যেটা বললেন যে কতটা কার্যকরী হবে, আমাদের দেশের আপনি ভোটার যদি অনুমান করেন, আমরা যারা ধরেন ইউনিভার্সিটি কলেজে যারা হচ্ছে ভোটার আছে, আমরা যারা সোশ্যাল মিডিয়া বা একটু সচেতন, রাজনীতি সচেতন, আমরা হয়তো জানি গণভোট সম্পর্কে। কিন্তু আপনি যদি দেখেন একটা মফস্বল বা গ্রাম এরিয়ার 10 জন চায়ের দোকানদার, তারা আসলে গণভোট বিষয়টা বোঝেই না। তা আমার মনে হয় এক্ষেত্রে জনসংযোগ আরও বাড়ানো উচিত। অনেকে তো গণভোট মানে মনে করে যে ছাত্ররা ক্ষমতায় আসবে। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের এলাকায় যেমন কথাবার্তা হয় চায়ের দোকানে, কারণ চায়ের দোকান অনেক বড় একটা মানে এরিয়া বলতে পারেন ভোটের রাজনীতির ক্ষেত্রে। তো আমার মনে হয় যে আরও জনসংযোগ বাড়ানো উচিত, এবং সেক্ষেত্রে ক্যাম্পেইনিং করা যাবে, কিংবা হচ্ছে প্রার্থীরা যাবে বা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারাই আছে, আমার মনে হয় যে আগে আপামর জনতাকে আগে জানানো উচিত যে আমি হচ্ছে গণভোট বলতে কি বোঝাচ্ছি, এবং গণভোট দিলে আসলে এর কার্যকারিতাটা কি হবে সেটা আগে তাকে জানানো উচিত। কারণ বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগপ্রবণ, আপনি তাকে না বোঝালে সে ওই ঝামেলাতেই যাবে না, বলে যে আমি দিব না ভোট দিব, হ্যাঁ ভোট দিব, আমার কিছু যায় আসে না। তো আমার মনে হয় যে জনসংযোগ এবং জনসম্পৃক্ততা বেশি বাড়ানো উচিত নির্বাচন কমিশনের সেই ক্ষেত্রে হ্যাঁ, পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে হচ্ছে আপনার শহর কেন্দ্রিকের থেকে গ্রামের দিকে মফস্বল এরিয়াগুলোতে এটা
প্রচারণা বাড়ানো উচিত বলে মনে করি। ধন্যবাদ আপনাকে পিঙ্কি। আমি হচ্ছে আসর আলী আপনার কাছে যেতে চাই। আপনি কি মনে করছেন গণভোট নিয়ে আপনার কি ধারণা রয়েছে? আমরার মতো সাধারণ মানুষের গণভোট কি, এটা হইলে কি হবে, এটা তো সাধারণত কেউ জানে না। আমরা জানি একটাই, যে খালি ভোট দিব, কিন্তু ভোট কাকে দিলে কি হবে এটা সাধারণত মানুষে আমরা বুঝি না। তো একই সাথে যদি আপনাকে আরেকটা প্রশ্ন আসলে বলে দিতে চাই, আপনি ময়মনসিংহ অঞ্চলের মানুষ, সেই ময়মনসিংহ অঞ্চলের মানুষ আসলে সেই জনগণরা যারা রয়েছে তারা কি ধরনের দুর্ভোগ আসলে তারা পোহায়, কি ধরনের দুর্ভোগ তারা আসলে ফেস করছে, সেই সাথে আপনার নির্বাচন এলাকার যারা প্রার্থী রয়েছে তাদের কাছে আপনারা কি ধরনের সমাধান আসলে প্রত্যাশা করেন? আচ্ছা, আমি তো শহরে থাকি, আমি গ্রাম অঞ্চল বা মফস্বল অঞ্চলের ক্রাইসিসগুলো এতটা জানি না। তবে শহরে যেটা আমাদের মানে ভোগান্তি যেগুলো হয়, যেমন জলাবদ্ধতা, অসম্ভব মানে ট্রাফিক জ্যামটা হয় হচ্ছে অনেক আনফিট এবং অনেক মানে লাইসেন্সবিহীন অনেক যানবাহনের জন্য হয়। তো এই জিনিসগুলো আসলে এলাকার যে মানে এমপি হবে বা মেম্বার অফ পার্লামেন্ট হবে, এটাকে ওনার হয়তো বা দেখার বিষয় না, এটা সম্ভবত মেয়র বা সিটি কর্পোরেশনের দেখার বিষয়। সো আমি ওইগুলোই আসলে বলতে পারি। কিন্তু এমপি যে জিনিসগুলো দেখে বা মানে সংসদ সদস্য যিনি দেখেন, তারও আসলে এইসব ব্যাপারে সচেতন হতে হবে। কারণ হচ্ছে যে শহর এলাকাতেও দেখবেন যে মেয়র দুর্নীতি করে বলে যেখানে 6তলা বিল্ডিং হওয়ার কথা এখানে 10তলা বিল্ডিং হয়েছে। পাশের বাসায় যখন ভিত খুঁড়ছে, একটা আপনার খবর পেয়েছেন নিশ্চয়ই, গোলকিবাড়িতে একটা বিল্ডিং ঢেলে গেছে, 5তলা বিল্ডিং, কারণ নিয়ম মেনে করা হচ্ছে না। যে ধরনের উন্নয়ন চলছে, মানে কেউ প্রাইভেট প্রপার্টির যখন কোনো কিছু করছে, এই ধরনের কোনো অনেক নিয়মের বাইরে হচ্ছে, এগুলো সব দুর্নীতির কারণে হয়। তো আমি যখন যাকে ভোট দিব, যখন ভোট দিতে যাব সংসদ ইয়াতে, আমি সেই সংসদীয় নির্বাচনে আমি এমন মানে প্রার্থীকে ভোট দিতে চাইবো যিনি আসলে এই দুর্নীতির জায়গাগুলো সে অ্যাড্রেস করবে, সেটাকে আপনি আসলে সমাধান করবে। কারণ বলতে চাচ্ছেন দুর্নীতিটা আটকালেই কিন্তু এই দুর্ভোগগুলো কমে যাবে। দুর্নীতি আটকালেই দুর্ভোগ কমবে। এক্স্যাক্টলি। আমি চলে যেতে চাই আসর আলীর কাছে এখন। আপনার কাছে একটু ভিন্ন রকম প্রশ্ন নিয়ে, নাগরিক হিসেবে এই দেশের কাছে, এই সরকারের কাছে আপনার যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, আপনি কি সেগুলো আসলে পাচ্ছেন কিনা? আপনি কি না, মনে করেন? আমরা সেই সুযোগ বুক করতে পারি না। কারণ আমরা তো কারোর কাছে বাচ্চাই না। আমরা চাই জনগণের শান্তি, এলাকার মধ্যে শান্তিভাবে যদি আমরা খাইতে পারি, আর আমাদের গ্রামের যদি কিছু উন্নয়ন হয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অনেক কিছু আছে, এগুলি যদি আমাদের এমপি সাহেব করে আর আমরা উপরে নির্যাতন কেউ না করে, আমরা এইটাই চাই। আমরা আর তাদের কাছে খাবার চাই না কোনো সময়। আচ্ছা, একই সাথে যদি আরেকটা জিজ্ঞাসা করে এখন সেই জায়গা থেকে ধরে এনে যে আপনার নির্বাচনী এলাকায় তো ভিন্ন ভিন্ন প্রার্থী রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার নির্বাচনী এলাকার প্রার্থীর কাছে আপনার কি চাহিদা বা প্রত্যাশার জায়গা রয়েছে? আমার নির্বাচনী এলাকায় আমি প্রার্থীর কাছে চাওয়ার আমার একটাই, যে ভালো একজন প্রার্থী দেখা, যে প্রার্থী আমরা ভোট দিলে সে আমাদের গরিবের হক কাইরা নিবে না, এলাকার উন্নয়ন করবে, ওই রকম প্রার্থীরে আমরা ভোট দিবার চেষ্টা করি। কিন্তু এর মধ্যে কিছু কিছু প্রার্থী আছে টাকার বিনিময়ে ভোট নিয়ে জায়গা। আমরা ভালো মানুষে আমরা যাকে ভোট দেই সে অল্প কিছু ভোট পায়, সে পাস করতে পারে না। যাদের অর্থ বেশি আছে সেরা কিন্তু এই টাকার বিনিময়ে ভোট নিয়ে জায়গা, সেরা এমপি হয়ে জায়গা, পরে আমরা দেশে আর কোনো আচার বিচারও পাই না, কোনো কিছুই আমরা। আপনি আপনার এমপির কাছ থেকে, আপনার নির্বাচন এলাকার এমপির কাছ থেকে কি প্রত্যাশা করেন? আপনার জন্য কি করবে, আপনার এলাকার জন্য কি করবে? আমার এলাকার জন্য এমপির কাছে আঙ্গুর চাওয়ার এটাই, রাস্তা করবে, যে আমরা এখান থেকে চলাচল করতে পারি। এরকমও রাস্তা আছে, কাঁচা রাস্তা, আঙ্গুর বৃদ্ধ মুরব্বীরা আছে 80 বছর 90 বছর বয়স, বাড়ি থেকে বাড়িয়ে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না প্যাকের জন্য, বাড়িতে কই সময় নামাজ পড়ে কই সময় পড়ে না। এইটা যদি আঙ্গুর এমপি সাহেব এই রাস্তাটুকু মেরামত করে দেয়, যাতে মুরব্বীরা বাড়িয়ে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে, এতেই আমরা সুখী। কিন্তু বেসিক একটা কারণ আমরা ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়ার পরে ওই ট্যাক্সের টাকা কোথায় যায়? স্বচ্ছতা নাই। ওই আমরা যখন পাই না, এই যে রাস্তা, আবার ধরেন ট্রেনের যে সার্ভিসটা আমরা পাই না, অনেক 3 গুণ টাকা দিয়ে আমাদের বাসে করে যেতে হয়। তো এটা কেন? কারণ আমরা তো ট্যাক্স দিচ্ছি। তো সেই ট্যাক্সের টাকা তো আমার তো রাইট আছে যে ভালো রাস্তায় আমি চলবো, ফুটপাথ ঠিক মতো হবে, ময়লা পরিষ্কার হবে। এর মধ্যে দেখবেন জনসভায় বলছে যে এ পরিষ্কার করছে, যে দল জনসভা করছে সে পরিষ্কার করছে, মানুষজন খুব প্রশংসা করছে। বাট এটা সিটি কর্পোরেশনের কাজ, এটা পৌরসভার কাজ। কারণ হচ্ছে ওই যে পরিচ্ছন্নতা কর্মী রাখা হয়েছে, তাদের বেতন আপনার টাকায় দেওয়া হয়।
আসর আলী, আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে যে আপনি আসলে বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন, আমাদের থেকে 2 প্রজন্ম আগের মানুষ, হয়তোবা অনেকগুলো ভোটে আপনি দেখেছেন আপনার চোখে। হ্যাঁ, তো দেখেছি। সেই ক্ষেত্রে আপনি আসলে এর আগে ভোট দিতে পেরেছেন কিনা, তখন আসলে অভিজ্ঞতা কেমন ছিল, এবং বর্তমানে প্রত্যাশাটা আসলে আপনার কি রয়েছে নির্বাচন ঘিরে? আমার জীবনে হয়তো ভোট অনেকই গেছে, যাওয়ার পরে সরকারি ভোট আমার জীবনে মনে হয় যে সরকারি ভোট এই থেকে বোধহয় 3 বার দিয়েছি, আর সরকারি ভোট দিতে পারি না। অভিজ্ঞতাটা কেমন ছিল যখন ভোট দিয়েছিলেন, এবং এখন এইবার যে নির্বাচন আসছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে আপনার প্রত্যাশাটা আসলে কি রয়েছে? এইবারে নির্বাচন আমরা যেভাবে শুনতেছি যে নির্বাচন কমিশনারে ভালোভাবে আইন করছে, কেউ ভোট কেউ দিতে পারবে না, কেন্দ্র যায় যার তার ভোট দিতে হবে। এইভাবে যদি নির্বাচন কমিশনারে চালায় যায় লাস্ট পর্যন্ত, তাহলে আশা করি আমরা কেন্দ্রে যাব, যাই ভোট দিব। আর সেই যদি প্রত্যাশা আপনি শুনি আসলে যে এর রাখছেন। আগেই যদি যে কেন্দ্র আমার বাইশটা গেছে গিয়ে ভোট দেওয়া হয়েছে, কেউ বেড়া ভোট দেওয়া আলছ, হ কাকা ভোট দেওয়া আলছে, আমি আর জানি না যে আমার ভোট হয়ে গেছে, তখন তো আর আমরা কেন্দ্র যাই লাভ নেই, তখন আর আমরা কিন্তু যাই না। তো কমিশনারে যে নির্বাচন কমিশনারে সুষ্ঠু মতনে এইভাবে নির্বাচনটা করাইতে পারে, ভোট দেওয়ার অধিকার সবারই দিতে পারে, তো ইনশাল্লাহ আমরা যাবো, আঙ্গর পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোট দিব, এই আশাবাদ ব্যক্ত। আমি সেই আলোকে পিঙ্কির কাছে চলে আসতে চাই। আপনি একজন তরুণ ভোটার, জি। আপনার কি এখন পর্যন্ত আসলে ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়েছে কিনা, হয়ে থাকলে সেটার অভিজ্ঞতাটা কেমন, কিংবা এইবার নির্বাচনের ক্ষেত্রে, এইবার ভোটের ক্ষেত্রে আপনার প্রত্যাশাটা কি রয়েছে? হ্যাঁ, আমি একবার ভোট দিতে পেরেছি, আমার অভিজ্ঞতা আছে। তবে সেই অভিজ্ঞতা যদি বলি, খুবই শুনশান। আমাদের যে মানে আমাদের বাসা তো সিটি কর্পোরেশনের ভেতরে, যতগুলো ভোটার হওয়ার কথা ছিল না, খুবই শুনশান পরিবেশ ছিল, খুবই ভয়ভীতি। তা আমি আমার সচেতনতার জায়গা থেকে আমার ভোটটা আমি দিয়েছিলাম, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। আর এবার আশা করছি নিরপেক্ষ মানে ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি হবে, নিরপেক্ষভাবে সবাই সবার জায়গা থেকে কাজ করবে। আমরাও খুব এক্সাইটেড বলতে পারেন, কারণ একটা পরিবর্তন তো হয়েছে, একটা প্লট পরিবর্তন হয়েছে আমাদের দেশের 24 সালে আমরা দেখেছি। তারপর আসলে আমরা সবাই আশাবাদী, আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে উঠবে, সবাই আশাবাদী। আপনার কাছ থেকে পরবর্তী আরেকটা প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি, উত্তর চাচ্ছি। ভোট দানের ক্ষেত্রে আপনার তো সিদ্ধান্তের জায়গা যে আপনি কাকে ভোট দিবেন। আমাদের সিটি কর্পোরেশন আমি যেটা দেখেছি, মানে ঢাকার অনেক কাছে, তো ঢাকার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের অনেক বাজেট পাস হয়, অনেক বড় বড় বাজেট, এই রাস্তা হবে, ওইটা হবে, শিল্পকলা একাডেমির মঞ্চ হবে, বিভিন্ন প্রজেক্টের হয়, কিন্তু ওইটার টাকাটা আর শেষ পর্যন্ত ওই জিনিসটাও হয় না, টাকাটা যে কোথায় চলে যায় আমরা কেউ জানি না। তো আমার মনে হয় সেই প্রার্থীকে আমি চাই যে আসলে সততার সাথে কাজ করবে এবং সত্যিকার অর্থে উন্নয়নের সাথে যে আসলে যুক্ত থাকবে, এটা আমি চাই, এবং একটা সম্প্রীতির বাংলাদেশ যে বিনির্মাণে ভূমিকা রাখবে। আমি একই প্রশ্ন আসলে চলে যেতে চাই ম্যামের কাছে। ম্যাম, ভোটদানের ক্ষেত্রে আপনার নির্বাচনী এলাকার মধ্যে যে প্রার্থী রয়েছে, তাকে আপনি ভোট দেওয়ার যে সিদ্ধান্ত রয়েছে, সেটা কি কি ভাবে প্রভাবিত হতে পারে, কি কি বিষয় নিয়ে আসলে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে উন্নয়ন বলতে আমরা লাস্ট 15 বছর শুনেছি উন্নয়ন হচ্ছে অনেক, এবং সেই উন্নয়নগুলো হচ্ছে দৃশ্যমান উন্নয়ন। দেখবেন বড় বড় বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, এই বড় বিল্ডিং হওয়ার জন্য যে আপনি কতগুলো নদীনালা বা খাল বিল বন্ধ করে ফেলছেন এবং সেই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানের যে সাধারণ মানুষ তাদের যে জীবন জীবিকা সেগুলো কীভাবে নষ্ট হচ্ছে, এটা আপনি দেখছেন না। আপনি ঢাকা থেকে নিউজ দেখছেন যে অমুক জায়গায় এত বড় একটা টাওয়ার হয়েছে, এত বড় একটা হচ্ছে গিয়ে যে কোনো পারমাণবিক প্রকল্প বলেন, যাই বলেন, এগুলো মানে এগুলোর কোনো সুদূরপ্রসারী লাভ কি আছে কিনা এটা দেখতে হবে, এটা একটা ব্যাপার। তো এই পরিবেশের ব্যাপারে এইসব ব্যাপার মানুষ চিন্তা করে না, এবং নির্বাচনী প্রচারণায়ও এগুলো কেউ কিছু বলে না সাধারণত। তারপরে আপনি দেখছেন যে ইউনিভার্সিটি হচ্ছে অনেক, সেই ইউনিভার্সিটিগুলো কেমন, সেগুলোর কি মান ভালো কি ভালো না, সেখানে হলের ছেলেমেয়েরা কি পেট ভরে খেতে পায় নাকি পায় না, এই জিনিসগুলো আমরা দেখি না। হ্যাঁ, যেখানে প্রাইমারি এডুকেশনের উপর অনেক বেশি জোর দেওয়ার কথা ছিল, সেখানে প্রাইমারি টিচারদেরকে আমরা দেখি কাফন বেঁধে রাস্তায় বসে আছে। হ্যাঁ, মানে এমপিওভুক্ত হোক বা এরকম। তো এই যে শিক্ষার যে উন্নয়ন হওয়া দরকার, সেটা যে হচ্ছে না, এই ব্যাপারে তো কোনো প্রার্থীকে কখনো বলতে দেখি না। এখন কোনো প্রার্থী যদি বলে যে না আমি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে সব এডুকেশন করব, যে শ্রমজীবী মানুষ যারা আছে তাদের জীবন জীবিকার খেয়াল রাখবো, পরিবেশ পরিস্থিতি প্রাণীর খেয়াল রাখবো, এই আতশবাজি ফুটানো এইসব বন্ধ করব, এটা যদি বলে কোনো
প্রার্থী, এরকম আমি বলতে দেখি নাই বাংলাদেশে কাউকে। তো এরকম যদি বলে যে সবার জন্য শুধু এক দল মানুষ সুবিধা পাচ্ছে এমন না, যারা সবাই সুবিধা পাচ্ছে, এরকম যদি ম্যানিফেস্টো কোনো থাকে। আমি চলে যেতে চাই আসর আলীর কাছে। আপনার ক্ষেত্রে একই প্রশ্ন থাকবে, আপনার নির্বাচনী এলাকার প্রার্থীর ক্ষেত্রে ভোট দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কীভাবে প্রভাবিত হতে পারে, কি করলে মনে করেন তাকে আপনি ভোট দিবেন? আমরা ভোট দেবো। আমাদের এলাকায় অনেক রাস্তাঘাট আঙ্গন নাই। রাস্তাঘাট যে করে দিবে, বলবে যে আমরা রাস্তাঘাট করে দিব, খালি বললেই হবে না, আবার আমরা খেয়াল করে দেখব যে এই ব্যক্তিরা কি মিথ্যা কথা বলে বা সৎভাবে চলে কিনা, ওইগুলি আমরা দেখব। দেখে ওকেই আমরা ভোট দিব, যে হয় এই ব্যক্তিরে ভোট দিলে এই ব্যক্তি আমার এই কাজগুলি করে দিবে, তাকেই আমরা ভোট দিতে চাই। ঠিক আছে। আমার এলাকায় তো মনে করুন একদম গ্রাম এলাকা, আমরা কিন্তু রাস্তাঘাটেরই কষ্ট পাই বেশিরভাগ। বেশি কষ্ট হয়। আমার এইগুলি কেউ দেখে না। বুড়ের সময় কইয়া বুড় আনে, বুড়টা ফাঁস করে দেই, তারপরে তার আগে বাসা বাড়ি করে আঙ্গর খোঁজ আর নেই না। আবার যখন নির্বাচন আসে তখন আবার আমাদের কাছে যা, ওর সঙ্গে একবারে ফেহার সহগে মুসাফা করা শুরু করে। বুড় দেখালে তারপরে তাদের বাসায় আমরা যাইতে পারি না, আরো 4 জনের বায়া হইয়া যদি কোনো সময় যাইতে পারি, আর নাইলে ওদের বাসায় যেতে পারি। তাহলে- জনপ্রতিনিধিরা মানুষের সঙ্গে যুক্ত নাই, জনপ্রতিনিধি একবার হয়ে যাওয়ার পরে তারা বিযুক্ত আর হয়ে কোনো যায়। খোঁজ খবর থাকে না। তখন আর খোঁজ খবর তাহলে এই সাথে যদি আপনাকে বলি যে খুবই সংক্ষিপ্ত হবে, 1-2 লাইনে হতে পারে, যে আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? আগামী বাংলাদেশ আমরা ভালো দেখতে চাই, এইরকম দেখতে চাই যদি আমাদের বাংলাদেশও খুন খারাপি না হয়, চুরি ডাকাতি না হয়, সন্ত্রাসী না হয়, দর্শন করছে এইগুলা যেন না হয়, এইটাই আমরা চাই। সেই বাংলাদেশ আপনি দেখতে সেই চান? বাংলাদেশ আমরা দেখতে চাই। ম্যামের কাছেও একইভাবে 1-2 বাক্যে আসলে শুনতে চাই আগামী আচ্ছা, বাংলাদেশ। আমি ওই যে দুর্নীতির কথা অলরেডি বলে ফেলছি। আরেকটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার, যে কাকা যেটা বললো ওইটাই, যে এই যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, কোনো খুনের, হত্যার, যখন কোনো রকমের রাহাজানি, ডাকাতি, কোনো কিছু কোনো বিচার হয় না। একটা অপরাধ হয়, আপনার সাথে কোনো রকমের কোনো পরবর্তী ফলো আপ নাই, আইনের শাসন বাস্তবায়িত হতে দেখি না। আমি চাই আইনের শাসন বাস্তবায়িত হবে, মানুষের জীবনের সেফটি আগে। আপনি আইনের শাসনটার আইনের কথা শাসন, বলছেন। হ্যাঁ। আমি সবশেষে তরুণের কাছে কেন আসছে, যে আসলে তরুণ হিসেবে পিঙ্কি আপনি আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? ইতিমধ্যে দুজন বলেছে আইনি সুরক্ষার কথা, কিন্তু এটার উপরে আমি আবারও জোর দিতে চাই, কারণ আমি আসলে রাত 9টার পর আমি সেফ ফিল করছি না, আমার ভয় লাগে। কারণ আমি জানি যে আমার যদি এই মুহূর্তে আমাকে কেউ অ্যাটাক করে, বা আমি যদি ধর্ষণের শিকার হই, আমি যদি হত্যার শিকার হই, এটার কোনো বিচার হবে না। যে যত বেশি ভাইরাল হয় তার বিচারটা সম্পর্কে আমরা হয়তো একটু জানি, যে খুনি গ্রেপ্তার হয়েছে বা একটা তৎপরতা চলছে, কিন্তু সেই গ্রামের একটা মেয়ে কিংবা একটা ছেলে যখন দিনে দুপুরে যে আসলে গলা কেটে তাকে হত্যা করা হচ্ছে, ওটা আমরা জানি না, তার হত্যার বিচারটা হচ্ছে না। কিংবা একটা দেখা গেছে একজন পেশি শক্তির বলে সেটা মিটমাট করে দিচ্ছে। আমার মনে হয় বাংলাদেশটা নিরাপদ হোক, নিরাপত্তাটা আমরা সবাই চাই, কারণ আমরা আসলে অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং তারপর যেটা আসে আমাদের সাক্ষরতার হার, সম্প্রীতির মেলবন্ধনটা আমি খুব করে চাই। আমি চাই না, আমি এর আগেও বলেছি, যে ধর্ম বিজ্ঞানকে আক্রমণ করুক, বিজ্ঞান শিল্পকে আক্রমণ করুক, আমি সেটা চাই না। শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, ধর্ম সব কিছুকে নিয়ে আসলে আগামীর একটা বাংলাদেশ চাই, যেখানে সবাই সবার মতামতকে শ্রদ্ধা করবে এবং আসলে গণতান্ত্রিক একটা দেশ চাই। আমি আপনার মতামতকে সম্মান করব, আপনি আমার মতামতকে সম্মান তার করবেন। মানে আপনি চাচ্ছেন এক গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নিরাপদ বাংলাদেশ, সেই সাথে চাচ্ছেন যে শিল্প, সংস্কৃতি সবকিছুর একটা সমৃদ্ধির বাংলাদেশ আপনি এবং চাচ্ছেন। আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়নেরও প্রয়োজন আছে, মানুষ চিকিৎসা পায় না। আমাদের সরকারি হসপিটাল আছে কিন্তু মানুষ চিকিৎসা পাচ্ছে না, এগুলোও একটা ব্যাপার। এটা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের এটা খেয়াল রাখা উচিত, যে চিকিৎসা এত বেশি খরচ সাপেক্ষ হয়ে গেছে। শিক্ষা তো আচ্ছা, খাদ্যবস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবই দরকার, কিন্তু শিক্ষার থেকেও বেশি দরকার চিকিৎসা। চিকিৎসা পায় যাদের লোক আছে, বড় বড় লোক আছে, মামা চাকরি করে, ভাগ্না চাকরি করে, এরা চিকিৎসা পায়। আর আমরার মতো সাধারণ লোক মানুষ গেলে পায় না। পরীক্ষা করতো না, একটা প্রেসিডেন্ট লিখে দিয়ে দিব, ওইখান থেকে ওষুধ কিনে নিয়ে যাবো। ঠিক আছে, আমরা শুনছিলাম আসলে আমাদের 3 প্রজন্মের প্রতিনিধিদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, তাদের প্রত্যাশার কথা। আমরা তাদের সবার কাছ থেকে একই রকম কথা শুনছিলাম সমৃদ্ধির বাংলাদেশের কথা। আমরা আশা করতে চাই, প্রত্যাশা করতে চাই আগামীর বাংলাদেশ হবে সকলের জন্য সমান এবং নিরাপদ। শেষ করতে চাচ্ছি, ধন্যবাদ সবাইকে।